আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ নম্বর গেটে আছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাদেক, ঠিক কখন খালেদা জিয়ার বিমানটি ল্যান্ড করবে আর তার সংবর্ধনার জন্য সমর্থকদের উপস্থিতি কেমন? আপনি জানেন যে গতকালকে কাতার রাজ পরিবারের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার দুই পুত্রের স্ত্রী শর্মিলা রহমান এবং জুবাইদুর রহমান রওনা হয়েছেন। আজকে 10:30 এখানে এসে পৌঁছানোর কথা রয়েছে। এরপরে যে আনুষঙ্গিক বা বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে সেটি আরও আধা ঘন্টার পরে, কিন্তু এই যে ৮ নম্বর গেটটি আপনি দেখতে পাচ্ছেন, এই ৮ নম্বর গেট দিয়ে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার যে সঙ্গীরা রয়েছেন তারা কিন্তু এখান দিয়ে অবস্থান করবেন এবং এখান দিয়ে বের হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে আমরা দেখেছি সেনাবাহিনীর অবস্থান রয়েছে, যে মূল যে গেটগুলো রয়েছে এই এয়ারপোর্টে ঢোকার ক্ষেত্রে তাদের অবস্থান দেখেছি। এর পাশাপাশি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটি অবস্থান দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি আমরা সোয়াতের অবস্থান দেখছি। এর পেছনে যা সোয়াতের অবস্থান রয়েছে তার সাথে র্যাবের অবস্থান আছে। তার মানে বেশ কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আজকে এখানে অবতরণ করতে যাচ্ছেন। কারণ দীর্ঘদিন 4 মাসের মতো তিনি অসুস্থতাজনিত যে চিকিৎসার জন্য গিয়েছিলেন লন্ডনে, সেখান থেকে তিনি চিকিৎসা শেষে এখানে এসে পৌঁছাবেন আজকে। দলীয় নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। দলীয় নেতাকর্মীদের আমরা অবস্থান দেখেছি বিভিন্ন জায়গায়, যেহেতু এখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এই জায়গাতে অন্তত তাদেরকে অবস্থান করতে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি যে কুর্মিটোলা থেকে শুরু করে কাওলা বা বিভিন্ন যে প্রান্ত রয়েছে সেই জায়গাগুলোতে অন্তত দলীয় নেতাকর্মীরা কিন্তু সকাল থেকে অবস্থান করছেন তাদের নেত্রীকে দেখার জন্য। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এবং বিএনপির যে দলীয় পতাকা, সেই পতাকা তারা নিয়ে এসেছেন, তাদের বিভিন্ন ধরনের প্লেকার্ড এবং ফেস্টুন প্রদর্শন করছেন। একই সাথে তারা স্বাগত জানাচ্ছেন দীর্ঘ 4 মাস পরে তাদের যে গত তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি, সেই হিসেবে। এবং বিএনপির দলীয় যে নেতাকর্মীরা, শুধু বিএনপি দলীয় নেতাকর্মীরা বললে ভুল হবে, তারই সাথে আমরা জানি যে অন্যান্য যে দলগুলো রয়েছে, সমমনা দলগুলো রয়েছে বা তারা কিন্তু অভ্যুত্থান বিরোধী যে দলগুলো রয়েছে তারাও কিন্তু আজকে স্বাগত জানাবেন। এবং পুরো জায়গাটি কিন্তু কড়া নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে এখানে বিজিবি ছাড়া প্রায় প্রত্যেকটি আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান রয়েছে। এবং 10:30 যখন এখান দিয়ে বের করে নেওয়ার কথা রয়েছে, সেই উপলক্ষে গতকালকেও কিন্তু একটি নিরাপত্তা বৈঠক হয়েছে সিভিল এভিয়েশন অথরিটির সাথে, বিএনপির নেতাকর্মীদের সাথে এবং চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের সাথে। তারই প্রেক্ষিতে আজকে তিনি যখন এখানে অবতরণ করবেন তার পরবর্তীতে নিশ্চয়ই জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে পরবর্তী দৃশ্যগুলো কেমন হয় বা এবং তার সাথে কারা কারা দেখা করতে আসছেন সেই বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সাদেক। জানছিলাম বেগম জিয়ার আসার খবর। স্বাস্থ্য সংক্রান্ত সকল সরকারি প্রতিষ্ঠানকে একীভূত করে পৃথক স্বাস্থ্যসেবা কমিশন গঠন এবং স্বাস্থ্যসেবা পাওয়াকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে স্বাস্থ্য খাত বিষয়ক সংস্কার কমিশন। ডক্টর এ.কে আজাদ খানের নেতৃত্বে গঠিত কমিশন সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে এ সংক্রান্ত প্রতিবেদন তুলে দেন। স্বাস্থ্য খাতকে বিচার বিভাগের মতো পৃথক করে সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণের বাইরে রাখার কথাও বলা হয়েছে এই প্রতিবেদনে, যেখানে এই খাতের জন্য আলাদা পে স্কেল প্রণয়নের সুপারিশ করা হয়। এছাড়া জিডিপির 5% এবং জাতীয় বাজেটের 15% স্বাস্থ্য খাতে বরাদ্দের কথা বলা হয়। ওষুধ কোম্পানিগুলো তাদের পণ্যের পরিচিতির জন্য সরাসরি কোনো চিকিৎসকের সাথে দেখা করতে পারবেন না, তারা শুধু ইমেইলের মাধ্যমে ওষুধের প্রমোশন করতে পারবেন। রোগীর ব্যবস্থাপত্রে চিকিৎসককে প্রাথমিকভাবে 25% জেনেরিক ওষুধ লিখতে হবে এবং 5 বছর পর সব ওষুধ জেনেরিক নামে লেখার বাধ্যবাধকতা রাখা হয়েছে প্রতিবেদনে। প্রধান উপদেষ্টা সুপারিশমালা দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন। আমাদের যে স্বাস্থ্য ফ্যাসিলিটিস এটা একটা উন্নত বিশ্বের সমান নয়, কোথাও কোথাও উই আর ডেফিশিয়েন্ট আছে। কারো অর্থ থাকে এখানে চিকিৎসার ফ্যাসিলিটিস নাই, সে বাইরে বেড়াতে বন্ধ করাটা ইথিক্যাল নয়। আমাদের অনেক ফ্যাসিলিটিস আছে
যেগুলো আর করা সম্ভব। ফ্যাসিলিটিস থাকতে হবে, কনফিডেন্স ক্রিয়েট করতে হবে। আমাদের রিকমেন্ডেশনে যে এই টিচিং ইনস্টিটিউটে ফুল টাইম লোক হবে, ঠিক, এটা একটা কি বলে ওয়াটারশেড হয়ে যাবে। কারণ তাহলে আমরা যত কিছুই বলি না কেন রিসার্চ হবে, রিসার্চ করতে সময় লাগে। নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশের সংসদ নির্বাচন আয়োজনে ইউরোপীয় ইউনিয়ন চাপ দেবে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সোমবার দুপুরে প্রেস ক্লাবে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছে ইইউ। যৌক্তিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয় সময় পাওয়া উচিত বলেও জানান তিনি। জুলাই গণহত্যার সাথে জড়িতদের স্বচ্ছভাবে বিচারের মুখোমুখি করতে আহ্বান জানান মাইকেল মিলার। ইউরোপীয় ইউনিয়ন মনে করে বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবে এবং আমরা নির্বাচনের তারিখ নিয়ে কোনো চাপও দিচ্ছি না। আমরা মনে করি সংস্কার কাজের জন্য অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সময় দিতে হবে। রাজনীতিকরণই সাংবাদিকদের অধিকারহীনতার মূল কারণ বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বলেন, কোনো গণমাধ্যম বন্ধ করা বা সাংবাদিক চাকরিচ্যুত করা সরকারের নীতিমালায় নেই, তবে ফ্যাসিস্টদের সহযোগী গণমাধ্যমগুলোর কর্মকাণ্ড তদন্ত করবে সরকার। সোমবার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সেমিনারে এসব কথা বলেন তিনি। এদিকে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা বাতিলের দাবি জানিয়েছেন সিনিয়র সাংবাদিকরা। তামজিদ সুমনের রিপোর্ট। বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে তথ্য ভবনে ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা নিপীড়ন শীর্ষক সেমিনারের আয়োজন করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে নিহত সাংবাদিকদের পরিবার ও তাদের প্রিয়জনের উপর হামলার চিত্র তুলে ধরেন। দাবি তোলেন অবিলম্বে জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের বিচার নিশ্চিতের। সেমিনারে অংশ নেন কারা নির্যাতিত সাংবাদিক সহ বিশিষ্টজনেরা। বিপ্লবের উদ্দেশ্য পূরণ না করে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা ছাড়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। আর বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকদের উপর মিথ্যা মামলা বাতিল করার দাবি জানান সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। জোর করে কোনো দল যেন বারবার ক্ষমতায় আসতে না পারে সেই ব্যবস্থার মৌলিক পরিবর্তনের কথাও বলেন বক্তারা। বর্তমান সরকারের দুটি কাজ অবশ্যই করতে হবে। যারা ফ্যাসিস্ট হত্যাকাণ্ডে অত্যাচারের মধ্যে জড়িত ছিল তাদের বিচার করতে হবে। বিপ্লব করে আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে, কাজে বিপ্লব সম্পন্ন করেই আপনাকে যেতে হবে। মধ্যপথে যাওয়ার আপনার কোনো সুযোগ নাই। প্রায় 7 লক্ষ মামলা এখনো ঝুলছে, যেগুলো আওয়ামী লীগ সরকার করেছে। সেগুলো আমি একটি নির্বাহী আদেশে একদিনে প্রত্যাহার করার জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। তথ্য উপদেষ্টা বলেন, রাজনীতিকরণই সাংবাদিকদের অধিকারহীনতার মূল কারণ। বলেন, কোনো গণমাধ্যম বন্ধ করা বা সাংবাদিকদের চাকরিচ্যুত করা সরকারের নীতিমালায় নেই। সম্প্রতি 3 সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে, যা সরকার সমর্থন করে না বলেও জানান তিনি। আওয়ামী লীগের আমলে যে গণমাধ্যমগুলোর লাইসেন্স দেওয়া হয়েছিল ওগুলো আমরা তদন্ত করব এবং এই অনুমোদনের ভিত্তিতে এরা কিভাবে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আমরা সরকার থেকে চাই না কোনো সাংবাদিককে আরবিট্রারিলি উইদাউট এনি নোটিস চাকরিচ্যুত করা হোক। দীপ্ত টিভি এমনভাবে টেলিভিশনটা নিজেরা বন্ধ করে দিল যেন মনে হলো সরকার বন্ধ করেছে, কিন্তু সরকার তো বন্ধ করেনি। এবং আমাদের সরকারের নীতিমালা হচ্ছে আমরা কোনো কিছু বন্ধ করব না। সেমিনারের শুরুতে বিগত 15 বছরে ফ্যাসিস্ট হাসিনা আমলে সাংবাদিক গুম খুনের চিত্র তুলে ধরে সংগঠনটির তথ্য মতে 2009 জুলাই থেকে 2024 এই 15 বছরে খুন হন অন্তত 61 জন সাংবাদিক। নিপীড়নের শিকার হয়েছেন অন্তত 3500 জন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ক্রিকেট বোর্ডের দুর্নীতির খবর। ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে 800 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকায় মামলা হয়েছে পাপনের স্ত্রীর বিরুদ্ধেও। নিলয় মজুমদারের রিপোর্ট। পতিত আওয়ামী লীগ সরকারের হয়ে সাংসদ থাকাকালীন সময়ে আর্থিক অনিয়ম করেছেন এবং অভিযোগ ওঠে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে।
পরবর্তীতে দুদক অনুসন্ধান করতে নামলে তারই সূত্র ধরে উঠে আসে পাপনের ব্যক্তিগত বিসিবি সম্পর্কিত অর্থনৈতিক অনিয়মের নানা প্রমাণ। দুদকের অনুসন্ধানে পাপন ও তার স্ত্রীর প্রায় ৩৩ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সন্ধান মিলেছে। ২০টি অ্যাকাউন্ট এর মাধ্যমে ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত ৭৪২ কোটি ৭৩,৮৪,৬৮৬ টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সুপারিশ করেছে কমিশন। গত ২৮ এপ্রিল পাপনের দুর্নীতির খোঁজে পূর্বাচল স্টেডিয়াম নির্মাণ, বিপিএলের খরচ, আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টের ব্যয়, বিদেশি কোচ নিয়োগে খরচসহ ২৭ ধরনের নথি তলব করে বিসিবিতে চিঠি দেয় দুদক। পাপনের বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে কমিশন। সঙ্গে বিসিবির সাবেক বোর্ড পরিচালক ডাক্তার ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে আছে ৩ কোটি ৩০ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ। গত কয়েকদিন আগে আমাদের এনফোর্স টিম একটা অভিযান পরিচালনা করছিল, বিশেষ করে বিপিএল এর টিকিট সংক্রান্ত জালিয়াতির বিষয়ে। ওইটার রিপোর্ট আমাদের এনফোর্স টিম রিপোর্ট ইতিমধ্যে কমিশনে সাবমিট করেছেন, হয়তো কয়েকদিনের মধ্যে আপনারা এই বিষয়ে জানতে পারবেন। অন্যদিকে বিসিবির অর্থ লুটপাটের ঘটনায় পৃথক একটি অনুসন্ধান চলমান রয়েছে, যার খোঁজে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠাচ্ছে দুদক। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। খাদ্য নিরাপত্তায় বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সামগ্রিকভাবে জাতীয় নীতি বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত কৃষি খাদ্য নিরাপত্তা ও প্রাণ প্রকৃতির সম্মেলনে তিনি এসব কথা বলেন। জানান, সব খাতে সঠিক পরিসংখ্যান না থাকায় যথাযথ সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। বিগত সরকারের আমলে নামে বেনামে প্রকল্প চালু করে অর্থ লুটপাট হয়েছে বলে অভিযোগ করেন উপদেষ্টা। আর মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা অভিযোগ করেছেন, কয়েকটি কোম্পানি মুরগির বাচ্চা ও খাবারের দাম নিয়ন্ত্রণ করে ছোট খামারিদের বিকাশ ক্ষতিগ্রস্ত করছে। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে কৃষি সুরক্ষা আইন পাশ করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। যারা কলিগ মন্ত্রণালয়তে যে আমরা সরকার তো পূর্বে ব্যয়ের মহোৎসব করেছে, বিভিন্ন মন্ত্রণালয়ের যে প্রজেক্টের কস্টের যে ফিরিস্তি দেখি, at times I genuinely struggle যে why মানে খরচ করতে পারাটাই মানে যে কোনো একটা খাত সৃষ্টি করে এক ধরনের কৃতিত্ব মনে করা হয়েছিল এক সময়। এটাই যোগ্যতার নিয়ামক ছিল যে কে কত খরচ করতে পারে এবং কতভাবে দায় তৈরি করা যায় দেশের উপরে, নাগরিকদের উপরে। দর্শক, আবারও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার খবর। বনানীর বীর উত্তম জিয়াউর রহমান সড়কের পাশে রয়েছেন সহকর্মী নাহিদ প্রিন্স। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাহিদ, বেগম খালেদা জিয়াকে সংবর্ধনার জন্য সড়কে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি কেমন? না, এখনো উপস্থিতি নাই। সড়কে যান চলাচল করছে স্বাভাবিকভাবেই, তবে ভিড় বাড়তে পারে। যে বেলা বাড়ার সাথে সাথে যে কথা রয়েছে যে তিনি আসবেন এবং সেই নেতাকর্মীরা তাকে সংবর্ধনা জানাবেন এবং ফুল দিয়ে পতাকা উড়িয়ে কিন্তু সেই শুভেচ্ছা জানাবেন কথা রয়েছে। তো ভিড় এখনও নেই, সড়কে গাড়ি ঘোড়া স্বাভাবিকভাবে চলছে। তবে সেই ভিড় কিছুক্ষণ পরে বলা যাচ্ছে যে 9:30টার পরে কিন্তু ভিড় বাড়তে পারে। পুরো সড়কে মানুষের যে আগমন সেটি ঘটতে যাচ্ছে আমরা বলতে পারি। তো এলিভেটেড এক্সপ্রেস ওয়েও কিন্তু খুলে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে 7টা থেকে 1টা পর্যন্ত যে যারা বাইক চালাচ্ছেন বা সিএনজি ড্রাইভাররা কিন্তু সেই রুট ব্যবহার করতে পারবেন। এসএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে বিভিন্ন রুট নেওয়া হয়েছে, তো যেন কোনো ধরনের সমস্যা না হয় সেই জন্য কিন্তু ডিএমপি কার্যালয় থেকে কিন্তু বিভিন্ন নির্দেশনা রয়েছিল। তো সড়কে এখন স্বাভাবিক যে গাড়ি ঘোড়া সেগুলো চলাচল করছে। মানুষজন যারা চাকরিজীবী রয়েছেন তারা ছুটে যাচ্ছেন, তবে নেতাকর্মীদের এখনও কোনো উপস্থিতি নেই। যে ঘন হারে যে মিছিল বা তাদের যে চলাচল সেটি এখনও দেখা যাচ্ছে না। আমি সড়কটিতে যে রয়েছি পুরো কাকলী বনানী মহাসড়ক, দেখাচ্ছি যে সড়কের পুরো জায়গাটি জুড়েই কিন্তু ফাঁকা রয়েছে। স্বাভাবিকভাবেই প্রতিদিন মানুষের যে আগমন ঘটে সেটি কিন্তু বলা যায় এটি চলছে, যে বাস দাঁড়াচ্ছে, যাচ্ছে, সেই মোটরসাইকেল চলছে। তবে 10টার পরে বা 9:30টার পরে সেই ভিড় অনেকটাই বাড়তে পারে বলে আমরা জানি এবং জানতে পেরেছি। তো সেই মহাখালী থেকে শুরু করে বনানী গুলশান যে রাস্তাটি রয়েছে সেটির যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। নেতাকর্মীরা এখন আসেনি।
বেলা বাড়ার সাথে সাথে সেটি বাড়বে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে বনানী থেকে সর্বশেষ। ধন্যবাদ প্রিন্স। জানছিলাম বিএনপি চেয়ারপারসনকে সংবর্ধনার জন্য উপস্থিত সমর্থকদের খবর। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।